আছেন আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে, যেটি নিয়ে আসলে সংসদে খুব উত্তাপ চলছে, উত্তেজনা চলছে, সেটি দিয়ে একটু আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ, এমনকি ওয়াক আউট করছে। মানে বিরোধী দল চাইছে এটার বাস্তবায়ন, সরকারি দলও তো বলছে দাড়ি কমা সেমিকোলন সব সহই বাস্তবায়ন করা হবে। তাহলে আসলে অনেক কিছু মাথার উপর দিয়ে যায়। তো ফলে আনিস আলমগীর এবং মোস্তফা দুজনের কাছে আপনাদের কাছে একটু ছোট করে এই বিষয়টা জানতে চাই, সমস্যাটা কোথায় হচ্ছে? মানে একদল বাস্তবায়ন দাবি করছে আর একদল বলছে সব বাস্তবায়ন করা হবে, সমস্যাটা আসলে কোথায় আনিস আলমগীর? আমার মনে হচ্ছে সমস্যা তাদের বোঝাপড়ার মধ্যে। কারণ একদল বলছে এটা সংস্কার, আরেক দল বলছে সংশোধন। কাজ একটাই, শব্দমালার পার্থক্য। সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্যটা আমি তো কি জানি না। সংস্কার মানে কি? এটা কি আপনি ৭২-এর সংবিধান ফেলে দিয়ে নতুন কিছু তো তৈরি করছেন না, সেরকম তো প্রস্তাব আসেনি। আবার সংশোধন মানে কি? যেখানে যেখানে আমরা একমত হয়েছিলাম সেগুলোকে আমরা একমত, মানে সেটা বাস্তবায়ন করব। আপনি বলছিলেন যেটা, যে সরকারি দল বলছে যে আমরা যেটা অঙ্গীকার করেছি সেটা অক্ষরে অক্ষরে পূর্ণ মানে বাস্তবায়ন করব। তো তাহলে এখানে অসুবিধাটা কোথায়? এখন সরকারি দল কি বিরোধী দলের ইচ্ছে পূরণ করবে? কিংবা যে এই জুলাই যে সনদ যারা যেটা তারা স্বাক্ষর করেছিল এর আগের বছরে, সেটা সেই অনুযায়ী হতে হবে। তো সেই অনুযায়ী তো সরকারি দল বলছে যে আমরা করছি, আমরা এমন এমন কিছু করছি না যেটা আমাদের অঙ্গীকারের বাইরে। এই সনদে যেখানে বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট সহ, এবং নোট অফ ডিসেন্ট সহ হলে তাদের অভিপ্রায় অনুযায়ী তারা যেটা পেয়েছে এবং জনগণের কাছে তারা যে ম্যান্ডেট নিয়েছে সে অনুযায়ী করবে। কিন্তু আমি জানি না বিরোধী দল এত শব্দমালার উপর কেন এত বেশি জোর দিচ্ছে। এবং সরকারি দল আজকে আজকে তো আপনি জানেন যে এটা বিরোধী দলীয় নেতা একটা মুলতবি প্রস্তাব এনেছিলেন, সেটার জন্য কথা হওয়ার কথা ছিল ২ ঘন্টা। আবার বিরোধী দলীয় নেতা এখানে ওয়াক আউট করলেন এবং সরকারি দলও এটা নিয়ে কথা বলল। সরকারি দলের তো অ্যাটিটিউড খুব পরিষ্কার। তারা তারা বলছে যে এই যে এ, জাতীয় জুলাই সনদ বা সংবিধান সংস্কার প্যাকেটের বাস্তবায়ন আদেশ ২০২৫, এটা রাষ্ট্রপতি জারি করেছে সত্য, কিন্তু তার এখতিয়ার ছিল না এবং আইনে এটা বৈধ নয়। এবং এবং আমি যদি কোট আনকোট করি সালাউদ্দিন সাহেবকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সংস্কার কমিশনে যিনি বিএনপি নেতৃত্ব দিয়েছিলেন, উনি বলেছেন এই আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আপনি শব্দগুলো খেয়াল করেন, অন্তহীন প্রতারণার দলিল। এটা অবৈধ আদেশ। তবে আমরা জুলাই সনদের প্রতিটি শব্দ এবং বাক্য ধারণ করি। আমরাই গণভোটের প্রস্তাব দিয়েছিলাম জুলাই জুলাই সনদের ভিত্তিতে। এবং উনি এই এই অন্তহীন প্রতারণার দলিল বলেন এবং আরো বললেন যে এটা গণভোটের অধ্যাদেশকে উনি বলছেন যে জাতীয় প্রতারণার দলিল। এবং যখন তারা প্রতারণার দলিল বলে, যখন এই তাহলে এটা 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 তারা তাদের মতোই বাস্তবায়ন করবে। তারা সরকারি দলের বিরোধী দলের ইচ্ছে অনুযায়ী নেই। বিরোধী দল যে এখন বলছে ৭০% লোক গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, তো গণভোট তো আহ, অবৈধ এটা যেমন সব মহল থেকে বলা হচ্ছে বিরোধী দল ছাড়া। এবং অধ্যাদেশই যখন অবৈধ হয় এবং সেটা যখন সংসদে উঠে নাই, তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ায়? পুরো বিষয়টা দাঁড়ায় যে আমরা যে 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 বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে সেগুলোই বাস্তবায়িত হবে এবং এর বাইরে অন্য কিছু নয়। এবং বিরোধী দল এর 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 মাধ্যমে পাল্টা কি নিতে চাচ্ছে সেটা জাতির কাছে ক্লিয়ার না। আজকে ওনারা রাজপথে যাওয়ার হুমকি দিয়েছেন যে যদি আমাদের এটা বাস্তবায়ন না হয়, এবং আপনি জানেন যে এটা ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন হতে হবে। ইয়েটা ওই অধ্যাদেশ গুলো যেগুলো সংসদে তোলা হবে আর কি, যদি না হয় এটা এমনি অটোমেটিক বাতিল হয়ে যাবে। এবং এর মধ্যে সংসদীয় একটা বিশেষ কমিটির কথা বলা হয়েছে সংস্কার করার জন্য, সংস্কার বা সংশোধন যেটাই হোক, সে ব্যাপারেও বিরোধী দলের সম্মতি আছে কি নাই ক্লিয়ার না। একবার একবার তারা সেখানে সংখ্যাগরিষ্ঠতা চায়, সমান 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 সংখ্যা সমান চায়। সমান সমান চায়। আরেকবার বলে যে, বা আরেকবার দেখলাম যে আরেকজন যে না না করতেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে রাজপথে নামার যে হুমকিটা দিয়েছেন সেটা কথার কথা। কারণ জনগণ এখন আর রাজপথে নামার মতো
নেওয়ার মতো না, জনাব ইস্যু আনিস আলমকে রাজপথের আবার ছাড়া হবে হিসেবটা না। একটু আগেও ছিল, ঈদের পরে আন্দোলনের একটা বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি, সেটা নিয়ে আমি আরেকটু পরে আসি যে আসলে আপনি মানে যদিও বলছেন যে সেটি সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও তাদের যে বক্তব্য সেটি বাস্তবায়ন হতে পারে কিনা, কিন্তু ওই প্রশ্নটা একটু আপনার কাছে রয়ে যায় যে এটি অন্তহীন প্রতারণার দলিল বা জাতীয় প্রতারণার দলিল বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এর উপরে যখন গণভোট হলো, গণভোটের পক্ষে আবার একদম খোদ বিএনপির শীর্ষ নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গণভোটের পক্ষে একবার বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোটবেন। তাহলে আসলে একটা স্ববিরোধিতা এখন সেটিকে ওনারা কিভাবে ডিফেন্ড করবেন এটি একটু আপনার কাছে পরবর্তীতে জানতে চাইব। মোস্তফা ফিরোজও নিশ্চয়ই এই বিষয়টাও বলবেন, সাথে সাথে আপনার কাছে কি মনে হয় আসলে মূল সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? জুলাই সনদ দুই দলই বাস্তবায়ন করবে বলছে, মূল সমস্যা আপনার চোখে কি পড়ছে মোস্তফা ফিরোজ? জুলাই সনদটাই তো আসলে আমি বুঝলাম না এটা কেন চাপানো হলো, এবং এটা নিয়ে অথরিটিটা কি, অন্তর্বর্তী সরকারের অথরিটিটা কে দিল যে একটা জুলাই সনদ করতে হবে? এটা কে দিছে? যদি বলা হয় রাজনৈতিক দলগুলো, তো রাজনৈতিক দলগুলোকে এই ম্যান্ডেট কে দিল? আমার মাথায় তো এটাই আসে না। মোট কথা শোনেন, এইটা একটা জটিল করছে এই কারণে, ডক্টর ইউনূস হচ্ছে 5, 10, 20 বছর আসলে ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে, যেটা 1/11 মানে সম্ভব হয়নি, এইটা এইবার তারা বাস্তবায়ন করতে চাইছে। এইটাই হচ্ছে আসলে মূল কথা। এই জন্য দেখেন, শুরু থেকে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর এক মানে সব শিয়ালের এক রাত, সব এই জামাত, এনসিপি সহ এই এদের এই যে ছাপোষা যেগুলি আছে সব ছানাপোনা, সবাই মিলে নির্বাচনের বিরুদ্ধে গেল। কত বড় বেইমান এবং বিশ্বাসঘাতকের দল এইগুলি, যে যারা 15 বছর ধরে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করলো, যাদের নেতা কর্মীরা রাজপথে রক্ত দিল, তারা মানে শেখ হাসিনার পতনের সাথে সাথে বলতেছে আর নির্বাচন দরকার নেই, আমরাই নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবো। এটা হয় কোনোদিন? একটা অসাংবিধানিক শাসন মানে মাসের পর মাস, বছরের পর বছর চলবে? এই আয়োজনই তো করছিল। নির্বাচনের কথা একমাত্র বিএনপি বলছে, কিন্তু বিএনপি আবার অবাক কাণ্ড, যখন নাকি সবাই মিলে বললো যে ওই ওই তো বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, ওই ক্ষমতার লোভে তারা নির্বাচন চায়, সাথে সাথে বিএনপি আবার চুপসে গেল। বিএনপিও এটা উচিত কাজ করেনি। তাকে প্রথম সরকারের প্রথম মিটিং এ বলা উচিত ছিল যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি নির্বাচনটা কবে দেবেন। যেটা নেপালে আমি বারবার বলি, সুশীলা কার্কিকে চাপ দিতে হয়নি। সুশীলা কার্কির মাথার মধ্যে যেহেতু কোনো মতলববাজি ছিল না, সেই কারণে সে এসেই বলছে যে আমি 6 মাসের বেশি থাকবো না। এবং জেনজিরা যখন গেছে তার কাছে বলছে যে আমি এই সমস্ত বুঝি না, বলে যে বছরে বছরে সরকার পরিবর্তন হয়, এটার একটা করতে বলে যে এটা পার্লামেন্ট করবে, তোমরা পার্লামেন্টে যে এটা করো। পরিষ্কার কথা। এখন দেখেন রাজনৈতিক যে বিরোধ চলতেছে, এখন যারা ক্ষমতা আসছে তাদের সাথে ক্ষমতাচ্যুতদের রাজনৈতিক বিরোধ চলতেছে, বিক্ষোভ চলতেছে। এই সমস্ত ক্ষোভ বিক্ষোভের এই দায় দায়িত্ব তো সুশীলা কার্কি নেয়নি। তো ইউনূস সরকার এটা দিতে গেল কেন? কে তাকে ম্যান্ডেট দিল? কে তাকে বললো যে 8 মাস ধরে ফরেন সার্ভিস একাডেমিতে একটা ঐক্যমত্য কমিশন বসাবে? এটা যদি বলেন যে হ্যাঁ বিএনপি রাজি হয়েছে, আমি তো বিএনপির পক্ষে বলছি না, আমি এখানে বিএনপিকেও দায়ী করছি। এই কারণে যে বিএনপি ডে 1 থেকে বলা উচিত ছিল যে আমরা 15 বছর রাজপথে রক্ত দিচ্ছি, নির্বাচনটা কবে হবে আগে এটা ফয়সালা করেন, তারপরে অন্য কিছু। কিন্তু ছিল কারণ তো জনাব মোস্তফা ফিরোজ, আমাদের যেটা মনে পড়ে যে ওই যে মানে তখন একটা আন্দোলনের হুমকি ছিল, এমনকি অনেকে বিএনপি নেতাদের এমনটাও বলছিলেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, আর রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছিলেন যে নির্বাচন নিয়ে। যেই লন্ডন বৈঠকে গেল তারপর থেকে আর এই আন্দোলনের ডাকটাক সব চলে গেল, তারপরে আর কোনো আন্দোলনের ডাক ছিল না কিন্তু। না, এই লন্ডন বৈঠক টৈঠক এগুলি তো এইগুলি করে তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করছে। এটা কেন করতে গেল? তার একটাই কথা, আমি 15 বছর নির্বাচনের দাবি করছি, আমার নির্বাচন দরকার। একটাই দাবি, এক দফা এক দাবি ছিল, একবারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং সংস্কার বলতে যেটা, সেটা তাও ইউনূস সরকার কেন করবে? পার্লামেন্ট এখন হয়েছে, পার্লামেন্টে একটাই জিনিস মানে বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন। এছাড়া কোনো কাজ নেই। আগে ভাই নির্বাচনটা হইতে দেন, পার্লামেন্টের বিভিন্ন কমিটি গুলো কার্যকর করতে দেন, এবং সংবিধান সংশোধনে পার্লামেন্টারি কমিটি হবে। আউট অফ পার্লামেন্ট আপনি যত জ্ঞানী গুণী লোকজন হয়, সব দেশেই কিন্তু পার্লামেন্টের বাইরের লোকজন হয় মহাজ্ঞানী,
কিন্তু আলটিমেটলি ওই পার্লামেন্টই যেটা করে, হুম, এখন আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সমস্ত বিশ্বে কোথাও দেখবেন না আউট অফ পার্লামেন্ট, মানে ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্টের বাইরে বসে তারা একটা ঠিক করে দেয় যে পার্লামেন্ট এইভাবে এইভাবে চলবে, এই সংস্কার করতে হবে, মানে কতদিনের মধ্যে এটা না করলে নাকি এটা অটোমেটিক গণপরিষদ হয়ে যাবে। কি সমস্ত কথাবার্তা শুনলাম, এগুলি করে আসলে একটা জটিলতা তৈরি মানে করছে, রাজনীতিতে একটা ডিভিশন হয়েছে এবং তার এখন ফল ভোগ করতেছে। কারণ যারা, যাদের মাথায় চড়াইছে ইউনূস সরকার, জামাত এবং এনসিপি, তারা তার ক্ষমতা আসতে পারেনি, এখন তারা হইচই শুরু করছে। তারা বলতেছে যে না এইটা এইটা করতে হবে, ওইটা করতে হবে। কেন করতে হবে, কি কারণে করতে হবে? শাহাবুদ্দিন করছে, এরশাদের শরীর শাসন ছিল না, শাহাবুদ্দিন ক্ষমতা এসে বলতো যে আমি সংস্কার করব, কারণ এই দেশে প্রায় সংবিধান ঠিক নাই, এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এই সমস্ত আয়োজন করছে বিচারপতি শাহাবুদ্দিন। সে বলছে ভাই আমি যে কাজে ছিলাম সেই কাজে ফেরবো। এবং ডক্টর ইউনূসও কিন্তু একই কথা বলছে যে শাসন কার্য পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। কিন্তু দেখা গেল যে না, এটা উল্টা, তারা মানে তাদের নিজ নিজ কাজে তারা সন্তুষ্ট না, তারা শাসন কাজে হচ্ছে বেশি সন্তুষ্ট। আপনার কথা থেকে কয়েকটা প্রশ্ন যাচ্ছে, একটু একটা করে ফেলি। যেটা জনাব আনিস আলমগীর কাছে ছিল, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জটিলতা বলছেন আপনি তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় প্রতারণা, অন্তহীন প্রতারণা, এই যে কথাগুলো বলছে, কিন্তু এই প্রতারণার যদি হয়ে থাকে বা অবৈধ সবকিছুর উপরে তো একটা গণভোট আবার হয়ে গেল, জনরায় তো চলে আসলো, এখন এই 70% মতো জনরায়কে কিভাবে উপেক্ষা করা যায়? এই প্রশ্নটা যদি করা হয় সেটির আসলে জবাব কি? এটি আসলে দুজনের কাছে। আমি আনিস আলমগীরকে শুনে এসে আপনার কাছে আবার আসি মোস্তফিজের সাথে সাথে। আপনি ওই যে বছরের পর বছর থাকতে চেয়েছেন সেটা নিয়েও একটু আমি প্রশ্ন করতে যাবো, কিন্তু জনাব আনিস আলমগীর এটা একটু শুনি যে গণভোটে তো জনরায় চলে আসলো, অবৈধ প্রতারণা বা জটিলতা সবকিছুর পরেও। জনরায় বিএনপি তো অস্বীকার করছে না, কিন্তু জনরায়টা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ। তারা তো কেউ বলছে না যে আমরা এটা করব না। এবং এবং তারা তো যে বিএনপি দেখেন, এবং সোজা সোজা কথা হলে বিএনপি বাটে পড়ে এই বাটপার ইউনূসের এই প্রস্তাবে রাজি হতে হয়েছিল যে আমরা ঠিক আছে। এবং দিলুভাই যেটা ওনাকে অভিযোগ করছে যে তারা কেন মানলো, কেন এটা নিল, তাদের এই বাস্তবতা ছিল তখন মানা। কারণ বিএনপিকে তখন এক ধরনের কালার করা হচ্ছিল যে তারা সংস্কার চায় না, তারা ক্ষমতা চায়, তারা ক্ষমতা লিপসু, তারা কোনো চেঞ্জ চায় না, তারা শেখ হাসিনা স্টাইলে আবার একটা দেশ চালাবে। তো এই যে এতগুলো অভিযোগ, এই অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা শুধু মানে ইয়ানাফসি করছিল যে কখন ইলেকশনটা দেয়। ইলেকশনে দেওয়ার জন্য তারা যে গণভোট, আপনি যদি খেয়াল করে থাকেন, গণভোটের পক্ষেও তারা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত ইয়ে করে নাই। শেষ বেলায় এসে যখন তাদেরকে একঘরে করা হচ্ছিল যে এরা সংস্কার চায় না, তখন তারেক রহমান বললেন যে হ্যাঁ, যেহেতু আমরা অঙ্গীকার করেছি সেই অর্থে তো আমি হ্যাঁ ভোট দেওয়ার কথা বলবো। তার মানে কি, উনি যেটা অঙ্গীকার করেছেন সেটাতে হ্যাঁ ভোট দিতে বলছেন, উনি তো পুরোটাতে চান নাই। এখন পুরোটা প্রক্রিয়া যদি আপনি ভুল করে থাকেন, আপনি যদি এক এক প্রশ্ন দিয়ে 4 উত্তর দিয়ে থাকেন, তাহলে তো এটা এটা যে একটা এটা যে একটা মাকাল ফল হবে, এটা তো দেশের সবাই, ইউনূস এবং তার গং ছাড়া সবাই বলেছে যে এইটা কোনো ইয়ে হচ্ছে না, সাংবিধানিক হচ্ছে না, এবং এটা প্রক্রিয়াগত ভুল হচ্ছে। তারা যে, এবং আপনাদের অনুষ্ঠানেও আমরা বলেছি তখন যে এগুলো হচ্ছে না। এক প্রশ্ন 4 উত্তর কিভাবে হতে থাকবে? যদি হয় যে এই রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ যার যার অবস্থান থেকে যেটা ঐক্যমত্য হয়েছিল সেই ব্যাপারে আপনি তাদেরকে সংস্কার করতে দিবেন, এই ক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন কিংবা না বলেন, সমস্যার সমাধান হয়ে যেত। এখন তো একজনের অভিপ্রায় একরকম, সেটা এটার মধ্যেই আছে। তো তাহলে এটা যখন একজনের অভিপ্রায় একরকম আছে, সেটাই তো মানতে হবে। এটা তো এখন দ্বিমত করার কিছু নাই আর। আর আপনি কিন্তু বলছিলেন আসলে যে ওই যে চার প্রশ্নের এক উত্তর ঠিক আছে, বাটে পড়ে করুক আর যাই করুক, এখন যখন বলে ফেলেছেন গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ এসেছে এবং সেটি গণভোটটা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপরে, এখন সেই আদেশকে যদি অবৈধ বলা হয় তাহলে বিএনপির একটা স্ববিরোধিতা প্রকাশ করছে কিনা, এইটা আমি জনাব মোস্তফিজ আপনার কাছে শুনবো ছোট করে, তারপরে ওই যে বছরের পর বছর থাকা নিয়ে ওটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। জি শুনেন, আসলে বিএনপি তো, এটা আমি বারবার বলছি, বিএনপি ইউনূস সরকারের এই লম্বা সময়টা কোনোভাবেই সে মনে প্রাণে অ্যাকসেপ্ট করেনি। এই ঐক্যমত্য কমিশনের কনসেপ্টটা অ্যাকসেপ্ট করে, কারণ যারা আন্দোলন করে তারা চায় যে তারা রাষ্ট্র ক্ষমতা এসে তারা তাদের মতন করে করবে। এবং সারা বিশ্বে কিন্তু তাবৎ দুনিয়ায় তাই, কেউ কারোর এজেন্ডা বাস্তবায়ন করে না।
এখানে জামাত আর হয়তো ডক্টর ইউনূস একই, মানে যদি ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন করতো এটা জামাতের এজেন্ডা হিসেবে হয়তো জামাত গ্রহণ করে, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু জামাত তো বারবার বলছে যে আমাদের নিজস্ব 31 দফা আছে, এই দফার অনেকগুলো এখানেই তো আছে, তাহলে ঐক্যমত্য কমিশনের আগেই তো আমরা সংস্কার প্রস্তাব দিচ্ছি, আমরা আমাদের মতন করে করবো, তারা অন্যের এজেন্ডা কেন বাস্তবায়ন করবে? সেই কারণে এখন দেখেন, এই যে একটু আগে দেখছি যে সংবিধান সংস্কার যে কমিটি করছে, এখানে বিরোধী দল বলতেছে তারা এই কমিটির মধ্যে থাকবে না, তাহলে কেমনে হবে? কারণ পার্লামেন্টারি কাজ হচ্ছে বিভিন্ন সংস্কার গুলো করা, বাইরের থেকে কি সংস্কার এলো, কিসের ভিত্তিতে গণভোট এলো? আপনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ এটা তো আমিও মানি। বিএনপি বোঝা যাচ্ছে যে বিএনপি কৌশল করতে গেছে, কৌশলে যে ছলে বলে কলে কৌশলে কোন রকম একটা নির্বাচনটা আমরা আদায় করি, কারণ তারা নিশ্চিত ছিল যে নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে তারা জয়ী হবে, এবং সেই হিসেবে তারা জয়ী হয়েছে। কিন্তু এটাও ঠিক যে বিএনপির একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকা দরকার ছিল। তাদের আজকের যে বিরোধিতা, এই বিরোধিতা তারা ইনায় বিনায় বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট করার দরকার ছিল, কোথায় কোথায় তাদের আপত্তি, কোথায় কি, সেটা বললে ভালো হইতো। এখন বলে নাই বলে, ওই যে যেটা আনিস আলমগীর বললো যে পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল তখন, তখন যদি বিরোধীরা করতো তাহলে দেখা যেত এত মব বাজি শুরু হয়েছিল সারা দেশব্যাপী, যেটা ইউনূস সরকার সামাল দিতে পারতো না, তাইলে হয়তো অন্য কোনো শক্তি এসে ক্ষমতা দখল করে ফেলতে পারতো। তাহলে তখন বিএনপি কি এখন এটা সাংবিধানিক বলা উচিত, শাসনের মানে ব্যাপারটা আপনারা করতে পারতো। আপনারা যেটা ব্যাখ্যা করছেন যে তাদের আসলে এটা কৌশল নিতে হয়েছে, ছল বলও বলছেন যে এটা করতে হয়েছে, তাদেরকে বাটে পড়ে করেছে, মানে অনেকগুলো শব্দ উঠে আসছে, তো এটা কি বিএনপির এখন এসে স্পষ্ট করা উচিত যেটি তাদের কৌশল ছিল আসলে তাদের মানে তারা তাদের উচিত, মতো করে হ্যাঁ বাস্তবায়ন করতেছে? অবশ্যই। অবশ্যই একটা রাজনৈতিক দল তার একটা স্বচ্ছতা থাকবে, তার একটা জবাবদিহিতা থাকতে হবে। আজকে যে কথাগুলো তারা বলছে, কেন তারা ওই সময় বলতে পারেনি, কি কারণে বলতে পারেনি? আজকে বলছে এটা প্রতারণার দলিল, আপনি তার মানে কি, প্রতারণার দলিল বলা মানে কি? ডক্টর ইউনূস একটা প্রতারক সরকার ছিল, সোজা কথা, এটাই কিন্তু বলতে চেয়েছে। মানে এটা মানে কূটনৈতিক মারপ্যাচের কথা, যে এটা প্রতারণার দলিল, অন্তহীন প্রতারণার দলিল, তার মানে ডক্টর ইউনূস জাতির সাথে প্রতারণা করছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এখন আগে তাদের রাজনৈতিক অবস্থানটা কি ছিল, আর এখন কেন এত পরিষ্কার হলো, এইটার একটা ব্যাখ্যা অবশ্যই বিএনপির মতো রাজনৈতিক দলের দেওয়া উচিত। শুধু বিএনপি কেন, প্রতিটা রাজনৈতিক দলের, যেহেতু জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে, সুতরাং তাদেরকে এটা পরিষ্কার করে খোলাসা করা উচিত, এটা আমি আচ্ছা, একমত। স্পষ্ট এই প্রতারণার দলিলটাও মানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটার সাথে একটা আবার জড়িয়ে যাচ্ছে, ফলে এটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু ওই যে আপনি বললেন না যে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেটি কিন্তু সেনাপ্রধান সেই যে শুরুতে 18 মাস বলেছেন, শেষ পর্যন্ত কি 18 মাসে রইল আর কি। শোনেন, মাঝখানে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই যে বক্তব্য, ডিপ স্টেট তারা চেয়েছিল 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে, এবং রূপরেখাও নাকি বাতলে দিয়েছে, বিদেশি নানান শক্তি ছিল, নাম প্রকাশ তিনি করেন নাই। মানে সেখানে আসলে এই 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 বিষয়টা কি হয়ে গেল? ডিপ স্টেট কি চেয়েছিল, 18 মাস কেন থাকলো, এটা কি এখন পর্যন্ত স্পষ্ট হলো? ডিপ স্টেট আসলে তারা নিজেরাই, ওরা নিজেরাই ডিপ স্টেট বানাইছে, এই সমস্ত গুলি মানে বলে তাদের নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে। আপনার মনে আছে ধর্ম উপদেষ্টা, আমার নামটা মনে নেই, তিনি কিন্তু বলছিলেন যে আমরা বাকি মেয়াদটা পূরণ করতে চাই, হ্যাঁ, কোন একটা বলেছেন। অনুষ্ঠানে তিনি কিন্তু বলেও ফেলছিলেন। এবং বাকি মানে মেয়াদ না, তাদের আরো লম্বা মেয়াদ, তাদের একটা ছিল যে একটা সংস্কার, বিশাল একটা কাজ করতে হবে, এটা হলো কথার কথা ছিল। আপনি দেখেন পুলিশের পোশাক পরিবর্তনের, এটা দেখে বলেন, একটা রেগুলার গভর্নমেন্ট করে কোনো দিনও কোনো অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের মতন কাজেও হাত দেয়? মানে ক্ষমতা ছাড়ার আগে মানে বাণিজ্য চুক্তি করে, চট্টগ্রাম বন্দরের চুক্তি করে, এই আলামত দেখলে বোঝা যায় যে তারা আসলে 17-18 মাসের জন্য আসে নাই। কিন্তু পারেনি কেন? দুইটা শক্তির কারণে। একটা হচ্ছে সেনা, সশস্ত্র বাহিনী, তারা তাদের যে ঐক্যটা ছিল 3 বাহিনী প্রধানের, এই ঐক্যটা ভাঙতে পারেনি ডক্টর ইউনূস। আর একটা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি। বিএনপি সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী 3 প্রধান এবং রাষ্ট্রপতি, তারা একটা ছিল বলে মানে ডক্টর ইউনূসের লম্বা সময় ক্ষমতায় থাকার স্বাদ পূরণ হয়নি। এটা হচ্ছে মানে বাস্তব কথা। আমি আজকে যে কথাটা বললাম, এখন তো বিএনপি মুখ খুলছে আস্তে আস্তে
দেখবেন এই কথাগুলো বিএনপি বলবে, যেটা এখন আমরা বলছি। এখন অনেক কথা কিন্তু আমরা আগে বলছি, যে কথাগুলো আজকে সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে বলছে, আমরা কিন্তু সেই কথাগুলো গত প্রায় 1 বছর ধরে বলে আসতেছি, যে এই যে আউট অফ পার্লামেন্ট ঐক্যমত্য কমিশন করে লম্বা সময় নেওয়া হচ্ছে, নির্বাচনটা পিছানো হচ্ছে, এতে দেশের বিপর্যয় হচ্ছে, এইটা বিএনপির মত না। এবং এটা একতরফা ভাবে ডক্টর ইউনূস নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিভিশন ক্রিয়েট করে, বিশেষ করে ছাত্রদেরকে ধ্বংস করে, ছাত্রদের উপর শক্তির উপর ভর করে সে একটা লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছিল। আজকে কিন্তু সেই কথাটাই আসছে। আজকে জি। আপনার আন্দালি পার্থ কি বলছে, যে আপনারা জামাতের প্রতিনিধি হন না, আপনারা জেনজির প্রতিনিধি হন, জামাতের প্রজন্ম হন না, জেনজির প্রতিনিধি হন। এই কথাগুলি কেন আসছে? কারণ এইগুলো হলো জামাতের নানা রকম উইং। এই উইং গুলো দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মিটিং ডাকতো 3টা রাজনৈতিক দলকে, সেখানে বিএনপি ছিল সংখ্যালঘু দল হিসাবে, আর জামাত এনসিপি, জামাত এনসিপি তো একই, আর বিএনপি এই কৌশল করে 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 কিন্তু তারা মানে এনসিপি কে সামনে আনছে জোর করে। এবং এই নির্বাচনের এই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করারও এই উদ্দেশ্য ছিল, যে কোনোভাবে যদি এই শক্তিটা জিতে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবে এবং তারা রাষ্ট্র চালাবে, এবং তারা তাদের মতন করে এখনো কিন্তু এই আলোচনাটা আছে, তারা জনাব এই মোস্তাফিজুর, এখনো কিন্তু এই আলোচনাটা আছে যে যেমন করে ডক্টর খলিল হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইউনূস মানে সেই লন্ডন বৈঠকের দুজন, তারা আসলে আবার তাদের কোনো কোনো জায়গা রয়ে যাবে কিনা, ডক্টর ইউনূসও রাষ্ট্রপতি হবে কিনা, এই আলোচনাটা মাঝখানে শোনা গেছে। কিন্তু আনিস আলমগীর, আপনি যদি এই বিষয়ে বলবেন নিশ্চয়ই। সাথে সাথে যে প্রশ্নটা জনাব মোস্তাফিজ বলছেন আপনার কাছেও শুনতে চাই। শুধু তো পুলিশের পোশাক পরিবর্তন না, চেষ্টা ছিল সেই সময় সংবিধান পরিবর্তনের বিষয়টা আছে, এমনকি দেশের নাম পরিবর্তনের বিষয় ছিল, আলোচনা উঠেছিল জাতীয় সঙ্গীত, মানে অনেক কিছু পরিবর্তনের একদম রিসেট বাটন যেটা বলেছিলেন যে অনেক কিছুই শেষ হয়ে যাবে, হয়তো বা পুরনো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সেরকম অনেক কিছু প্রচেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে মানে শেষ হয়ে যাওয়ার পরে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে যে ডিপ স্টেট কথাটা আমরা শুনছি, যে তারা চেয়েছিল 29 সাল পর্যন্ত থাকতে, রূপরেখা দিয়েছিল, কিন্তু তারা কারা সেটি আমরা কিন্তু জানতে পারছি না। এটি কি আসলে একরকম চেপে রেখে রেখেই রাখা হবে? আমরা কি আসলে জানতে পারবো না যে তারা কারা? ডিপ স্টেটের নাম আমরা শুনেছি, হাতি হত্যাকাণ্ডের পেছনেও নাহিদ ইসলাম বলেছেন যে ডিপ স্টেট, এখনো তারা মাঝে মাঝে ডিপ স্টেটের কথা বলছেন। ডিপ স্টেট কারা এটা আমরা কি জানতে পারবো কখনো? এটা তো যারা বলছে তারা ক্লিয়ার করা উচিত, এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিংবা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তুলে নেওয়া তো তাদের কালচার, ডেকে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করুক যে তোমরা যে বলছো ডিপ স্টেট হাদিকে হত্যা করেছে, ডিপ স্টেট তোমাদেরকে 29 পর্যন্ত থাকতে বলেছে, সেগুলো ক্লিয়ার করো। আমার মনে হয় আজকে হয়তো এই প্রশ্ন বিএনপির এক ধরনের এটা কি বলে সৌহার্দ্যতার কারণে প্রশ্নগুলো আসছে না, কিন্তু একদিন না একদিন এগুলো আসবে। এগুলা এগুলা শেষ হয়ে যাবে না। সরকার পরিবর্তন, এই বিএনপি সরকারই তো শেষ সরকার না, আরো অনেক সরকার আসবে হয়তো ভবিষ্যতে। যেমন 111 যে হয়েছিল, এবং 111 যে কুশীলব যারা ছিল, তারা কি কখনো চিন্তা করেছে তাদের বিচার হবে? এরকম আরো একদিন আসবে যখন এই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, যারা ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা এসেছিল বলে দাবি করছে এবং প্রকাশ্যে বলতেছে, এবং ডিপ স্টেট তাদেরকে আরো থাকতে বলেছে, তাদেরকে ধরে ধরে তখন জিজ্ঞাসা করা হবে ডিপ স্টেট কারা, তোমার কিভাবে ক্ষমতা পরিবর্তন হলো, কিভাবে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার প্রচেষ্টা হলো, কিভাবে ডক্টর ইউনূসকে বসানো হলো বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য, রিসেট বাটন টিপার জন্য। ইউনূস তো প্রতিটা কাজ, দীপু ভাই কিছুটা বলেছেন, প্রতিটা কাজ করেছে বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে, ইতিহাসকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়। আপনি খেয়াল করে দেখেন না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা, জাতীয় দিবসগুলোকে মুছে দেওয়া, ইউনূসের কোন কাজটা, এবং স্বাধীনতার যত স্মৃতি বিজড়িত যত জায়গা আছে সবগুলোকে ধ্বংস করা। ইউনূসের প্রচেষ্টাই তো ছিল এটা, যে 71 সাল বলে যে একটা সাল ছিল, এটা এটা এই যে ওই সালের গ্লানি, ওই সালের ওই গ্লানির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে যাতে আর কোনো কোয়েশ্চেন না করে। তারা এখন উল্টা 24-এ এসে ওই 71-এ যারা ভূমিকা রেখেছিল তাদেরকে, তাদের ভূমিকা নিয়ে কোয়েশ্চেন তুলছিল। আমি এখানে আনফরচুনেট যে বিএনপিও এইটা সব সময় ভালোভাবে করতে পারছে না, অ্যাক্ট করতে পারছে না।
যে তাদের এই 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 ৭১ প্রশ্নে যে বিষয়গুলো, বিএনপি স্বাধীনতার শক্তি অবশ্যই, কিন্তু ২৪ দিয়ে যে ৭১ মুছে ফেলার যে প্রচেষ্টা এবং যে কাজগুলো করছে বিএনপির, সেখানে স্পষ্ট করে বলা উচিত। বিশেষ করে সালাউদ্দিন সাহেব কদিন আগে যে কথাটা বললেন যে ৭১ সালে যে হয়েছিল, রাজাকারদের মারা হয়েছিল, তাহলে এখন যদি আমি পুলিশ হত্যা বা অন্যান্য হত্যার প্রশ্ন তুলি তাহলে এটারও বিচার হবে। আমি মনে করি না দুইটার সাথে, এখানে একটার সাথে একটা যায়। একটা হচ্ছে ক্ষমতা পরিবর্তন আর একটা হচ্ছে রাষ্ট্র পরিবর্তন। রাষ্ট্র পরিবর্তন আর ক্ষমতা পরিবর্তন এক জিনিস না। আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর সংগ্রাম। এক দলকে ফেলে আরেক দল ক্ষমতা আসা, শেখ হাসিনাকে ফেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো, এই যে ডিপ স্টেট যেটা বলছি তাদের নকশা বাস্তবায়ন করা। সো দুইটা জিনিস এক না। এবং ডিপ স্টেট যারা করছে, ডিপ স্টেটের যারা এটার জড়িত আছে বলছে, তাদেরকে থাকতে বলছে, আমি মনে করি আগের মতো একই কথাই বলবো, এদেরকে ধরা উচিত, এদেরকে ধরে জিজ্ঞেস করা উচিত যে কারা কারা এটাতে জড়িত আছে এবং কিভাবে এটা ডিপ স্টেটের কার্যক্রম, এটা কিভাবে হলো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। এবং ভালোই হলো এক ধরনের, এই বিএনপি সরকার হয়তো তার এটা জিজ্ঞাসাবাদ করবে না, কিন্তু এটা ইতিহাসে দলিল হয়ে থাকবে। এই যে এখন যেরকম 111-এর 2-3 কৌশলীকে ধরছে, তখন এগুলো কিন্তু আবার রেকর্ড হিসাবে সামনে আসবে, তখন জিজ্ঞেস করবে। জি, আমি আমার সম্প্রতি একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, ডাক্তার জাহেদ, তিনি এখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, তাকেও আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে ভবিষ্যতে তাদেরকে আবার কখনো মানি লন্ডারিং বা হত্যা মামলা, এই ধরনের কোনো মামলায় তাদের, শিওর যে তাদেরকে ধরা হবে না? আনিস আলমগীর আপনাকে এই প্রশ্ন করেছে। হ্যাঁ, তাদেরকে ধরবে তো। তারা তারা তো, কারণ আমরা তো দেখছি ইতিহাস বারবার পাল্টে যাচ্ছে। এই যে কথাটা বলছিলাম, ইউনূসের বাড়ি আক্রমণ হবে, ইউনূসের বাড়িও তো এই জন্য সে ক্ষিপ্ত হয়েছিল। এটা তো কেন বলেছিলাম, কারণ বলেছে যে উনি যে কালচার তৈরি করে গিয়েছেন, উনি যে মবের জনক হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন, রাষ্ট্রকে যে তছনছ করে দিয়েছেন, প্রতিহিংসা ঘরে ঘরে প্রবেশ করে দিয়েছেন, নিরপরাধ লোকদেরকে জেলে ভরে রেখেছেন, এখনো পর্যন্ত হাজার হাজার নিরপরাধ লোক জেল খাটতেছে এবং একটার পর একটা মামলা তাদেরকে দিয়ে যাচ্ছে, কোনো আইন পাচ্ছে না, বিচার পাচ্ছে না। যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য তো দায়ী আসিফ নজরুল আর ডক্টর ইউনূস। তো কিন্তু তাদের এখন তো ক্ষমতায় বিএনপি সরকার, এখন তো ক্ষমতায় বিএনপি সরকার, বিএনপি এসে 2 দফায় মানে 2000-এর উপরে মামলা তারা মানে প্রত্যাহার করে নিয়েছে। ইউনূস সরকারের আমলে 23,000-এর উপরে মতো মামলা তাদের প্রত্যাহার হয়েছে। ফলে বিএনপি তো এখন ক্ষমতায়, বিএনপি তো এখন চাইলেই বিষয়গুলোতে নজর দিতেই পারে। বিএনপির নজর দেওয়া উচিত। আমরা তো ওই কথাই বলছি, 111-এর সরকারের অপকর্ম যা ছিল শেখ হাসিনা সেগুলো ঘাড়ে তুলে নিয়ে গেছিলেন এবং এক্সটেনশন ছিল তার 111-এর কার্যক্রম। তো এখন বিএনপি কেন ইউনূসের দায় দায়িত্ব নিবে? ইউনূসের অপকর্মের দায় দায়িত্ব তো বিএনপি ঘাড়ে নেওয়ার কথা না। বিএনপির অবিলম্বে এই মামলাগুলো পর্যালোচনা করা উচিত। যে সমস্ত আমি দেখলাম ফলে আইসিটির ব্যাপারে বলা হয়েছে যে পর্যালোচনা করবে, শুধু আইসিটি না, সব কয়টা মামলার পর্যালোচনা করতে হবে 5 আগস্টের পর থেকে যত হত্যা মামলা হয়েছে। কারণ এগুলো পর্যালোচনা করলে জুলাইয়ে যে শহীদ যারা ছিল তাদেরই তারা লাভবান হবে। কারণ এই বাটপার ইউনূস যে মামলা করেছে এক একটা শহীদদের নামে, এগুলো 500, 600, 700, 800, 1000 লোক আসামি করে রেখেছে, যাতে করে এগুলো কোনো ইনকোয়ারি হচ্ছে না, এগুলো কোনো চার্জশিট কিন্তু দেওয়া আসলে যাচ্ছে না। জনাব আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ, কিন্তু তখন আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি আসলে ভুক্তভোগীরা মামলা করেছে, পুলিশ বাদী হয়ে মামলা করে না। ভুক্তভোগীরা মামলা করলে সরকারের কিছু করার থাকে না, এরকম একটা না, বক্তব্য করার থাকে না সরকারের। ভুক্তভোগীরা মামলা করেছে, 700 জনকে দিয়ে দিয়েছে। সে নিজেই, ওই বাটপার নিজেই তো বলছে যে যারা যারা এই যে লোকগুলো যারা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে, আদালত যখন তাদেরকে ছেড়ে দিচ্ছে, 700-800 লোক যে হতে পারে না, আদালত তো সেটা উপলব্ধি করেছে। এই বাটপার তখন বলে যে কিভাবে আদালত ছেড়ে দেয়, তো আদালত কি করবে? ওই তো এইগুলো তৈরি করে গিয়েছে। আমি আসিফ নজরুলের কথা বলছি, সে তো জি জি তৈরি জি করে গেছে স্পষ্ট। এগুলা। জি জি, অনেক ধন্যবাদ আনিস আলমগীর। সরকারের কিছু করার থাকে না, সেটি মানে তখন আইন উপদেষ্টা বলেছিলেন, কিন্তু আবার সরকার যে করেছিল নিজেদের মামলাগুলো যেগুলো ছিল সেগুলো আবার ঠিকই মানে তখন বাতিল হয়ে গিয়েছিল, সেটি আবার করার ছিল। কিন্তু আমি জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে ওই ডিপ স্টেটের ইস্যুটা একটু একটু শুনতে চাইবো নিশ্চয়ই। আর এই প্রসঙ্গটাও যদি একই সাথে আপনার আলোচনায় আসে, যে রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে বললেন রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, পুলিশ হত্যার বিচারও হবে না, এবং সেটি আশ্বস্ত করেছেন, যেটির জন্য জুলাই সুরক্ষা অধ্যাদেশ হয়েছে। আপনি কি এই বিষয়টিকে যথার্থ মনে করেন? বিএনপির একটা বক্তব্য, একটা মানে দুই রকমের আছে।
বলছে যে মানবতা বিরোধী সমস্ত অপরাধের বিচার হবে। তো মানবতা বিরোধী সেটা দুইটা, একটা হচ্ছে যে সংঘাতের সময় যেই মানে পাল্টাপাল্টি হয়েছে, পুলিশ গুলি চালাইছে, তখন মব যে তখন আহ, তাদেরকে মারছে, কারণ যেহেতু নিরস্ত্র জনতা। অন্যদিকে এটা লড়াইয়ের ময়দান, কিন্তু লড়াইয়ের বাইরে পরিকল্পিতভাবে ধরে ধরে যে মারা পোড়ানো, এগুলো তো অবশ্যই অপরাধ। এবং সেটা তো আমরা নেপালেও দেখলাম যে অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু সুশীলা কার্কিও কিন্তু এটা অপরাধ হিসেবে মান্য করছে। আমার ধারণা যে বিএনপি এখন রাজনৈতিক সরকার, যেহেতু গত 18 মাস ধরে তারা নানা কৌশলে আস্তে 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 এগোচ্ছে। 111-এর এটাও দেখেন যে তাদের মাথায় ছিল, কিন্তু আসার পরের দিনই যেমন ওই আহ, ইয়ে ইয়ে করছে নেপালের সরকার, যেমন পরের দিনই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরছে। বিএনপি ওই ভাবে না, যে সে যেহেতু তার সামনে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এখন যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং তারা নানা রকম ভাবে কথা বলে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে, সুতরাং সে স্টেপ বাই স্টেপ যাবে। যেমন আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের সময় যে মামলাগুলো দিয়ে শত শত মানুষকে জেলে পড়ছে, আমার ধারণা যে এইটা হয়তো 6 মাসের মধ্যে এটার একটা মানে সমাধান হবে। এখন আসার সাথে সাথে পরের দিন যদি গণহারে মানে ছেড়ে দেয়, তখন এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা হবে এবং নতুন সরকার এসে একটা বিপাকে পড়বে। সুতরাং হয়তো ধীরে সুস্থে আস্তে আস্তে সেই জিনিসগুলি হবে। আমি তো বলি তো যে আমি মনে করি যে আগামী 1 বছরের মধ্যে আওয়ামী লীগও রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে আসবে, সেরকম পরিবেশ তৈরি হবে। কিন্তু সেটা কি কালকেই হবে না পরশুদিন হবে? হবে না। এবং আওয়ামী লীগকেও বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন যে এই রাজনীতির খেলার মাঠে কোন টিমকে নামাবে, শেখ হাসিনা অধিনায়ক হিসেবে সেই আওয়ামী লীগ টিমকে নামাবে, নাকি অন্য কাউকে অধিনায়ক বানায় সেই টিমকে রাজনীতির মাঠে নামাবে, এইটা আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে। ফলে অনেকগুলো রাজনৈতিক মানে সমীকরণ হয়তো 1 বছরের মধ্যেই এটার একটা সমাধান আমরা পাবো। অন্যদিকে যেই বিচারগুলি ঠান্ডা মাথায় ধরে ধরে যেগুলি হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সেগুলো প্রতিশোধ নেওয়া হয়েছে, সেগুলি তো মানবতা বিরোধী অপরাধ, সেগুলোরও হয়তো আস্তে আস্তে হবে। মোট কথা রাজনৈতিক পরিস্থিতিটা বিএনপি যতক্ষণ না পর্যন্ত এখন পূর্ণ নিয়ন্ত্রণে না আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত এখনই বলে দেওয়া যাবে না যে বিএনপিও তো তাহলে একই পথে চলছে, এটা বলার এখনো সময় আসেনি। তবে অবশ্যই এই আলাপ আলোচনা গুলো এবং এই রাজনৈতিক চাপটা রাখতে হবে, কারণ আমরা জানি আপনার একটা পূর্বাভাস 1 বছর, 1 বছর আপনার একটা পূর্বাভাস আপাতত আমরা নিচ্ছি যে 1 বছরের মধ্যে আসলে অনেক কিছু রাজনীতির মাঠে হবে, অনেক কিছু আমরা দেখতে পাবো 1 বছরের মধ্যে। আরেকটু এই বিষয়ে যে সংসদের বিষয়ে কথা বলতে শুরু করেছিলাম, সংসদে প্রধানমন্ত্রী আজকে কথা বলেছেন, তার 1 মাসে মানে বিএনপি সরকারের 1 মাসের কার্যবলী পরিকল্পনা সেগুলো তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মেরও ওই একই শ্রেণীর ধর্মীয় যারা আছেন তাদের পেশাগত দায়িত্ব পালন করে তাদের যে বেতন ভাতা দেওয়া হচ্ছে, এই মানে তাদের যে 1 মাসের কার্যকলাপ সেটি তিনি ব্যাখ্যা করেছেন। তখন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন তিনি প্রশ্ন করেছিলেন যে কতজনকে আসলে এই কার্ড দেওয়া হবে, এর বাজেট কতটা হবে, মূল্যস্ফীতি হবে কিনা, এটারও একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বাজেট কত হবে সেটি তিনি বলেন নাই। বলছেন এটি আসলে সময়ে সময়ে পরিবর্তন হবে, বাড়বে, এটার পরিধি বাড়তে থাকবে। কিন্তু এই বাজেটগুলো সব তো আসলে দেখা যাচ্ছে এখন দেয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেতন ভাতা ইমাম মুয়াজ্জিনদের, আবার দেখছি স্কুলের বাচ্চাদের পোশাক দেওয়া হবে, আবার এদিকে তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, মানে অনেকগুলো দিতে হচ্ছে। শুনেছিলাম তো নাকি সব খালি হয়ে গেছে আমাদের কোষাগার, টাকা পয়সা নাই। সেটা আসলে এইগুলো আসছে কোথা থেকে সেটি কি স্পষ্ট হয়? মানে বাজেট কত হবে সেটি বলেন নাই, কিন্তু বাজেট আসছে কোথা থেকে স্পষ্ট। দেখেন এগুলি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শেখ হাসিনা যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করছে, এগুলি কি বাতিল করছে? করেনি। সেগুলি কি প্রথম দিন থেকে কি সমস্ত বয়স্ক সমস্ত বিধবারা আসছে? তারাও তো আসে। আস্তে আস্তে এগুলি নেটটা বাড়ছে। এখন রাষ্ট্রের সবকিছু নির্ভর করবে রাষ্ট্রের সক্ষমতাটা কতটুকু। রাষ্ট্র যদি এই বছর তার জ্বালানি তেলের কারণে চরমভাবে আক্রান্ত হয়, অর্থনৈতিক দুরবস্থা হয়, তাহলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরিধিটা একটা মাত্রা পর্যন্ত যে থেমে যাবে। তারপরে আবার যখন কি মানে আবার পরিস্থিতি ভালো হবে, তখন এরা আওতা বাড়বে। এটা তো
একটা কোনো দলের কোনো কর্মসূচি না, এটা তো একটা সরকার রাষ্ট্রের কর্মসূচি। তো এরপরে বিএনপির পরে যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে তারাও সেটাকে ক্যারি করবে। বিএনপির সময় যদি 50 লাখ তারা করতে পারে, তাহলে পরের 5 বছরে সে আরো 50 লাখ। এইভাবেই তো আস্তে আস্তে এগোবে। আমরা সব কিছু একবারে চাচ্ছি কেন, এটা তো প্রত্যাশা না। এছাড়া সরকারের সংকটটা কোথায় হবে? সরকারের সবচেয়ে সংকটটা হবে যে কর্মসংস্থানটা যদি না বাড়ানো যায়, বিনিয়োগটা যদি না বাড়ানো যায়, রপ্তানি যদি না বাড়ানো যায়, রেমিটেন্স আসার প্রভাবটা যদি, এখন রেমিটেন্সটা খুবই ভালো রেজাল্ট করছে, কিন্তু রপ্তানির অবস্থাটা কি? রপ্তানির অবস্থা তো খুবই খারাপ, সেটাও বাড়তে হবে। তো অনেকগুলো বিষয় একত্রিত হলেই না রাষ্ট্রের কল্যাণমূলক অনেক কাজ করা যাবে। যদি প্রত্যাশিত না হয়, সংকটের কারণে যদি থেমে যায়, তাহলে কর্মসূচিগুলি তো নিয়ে কোনো বিতর্ক নেই যে এই কর্মসূচি কি খারাপ, খারাপ না। কিন্তু এই নেটটা আপনি যদি বলেন যে কই 4 কোটি লোক পাইলো কোথায়, 4 কোটি লোক কত সোজা না। 4 কোটি মানে এই ফ্যামিলি কার্ড পাইতে অন্তত 4টা টার্ম আপনার অপেক্ষা করতে হবে। যদি মানে রাতারাতি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে আপনার 2টা টার্ম অপেক্ষা করতে হবে। বিষয়টা হলো কি, যে স্টার্ট করা, শুরুটা ভালো হয়েছে এবং এইটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা, পছন্দ করছে কিনা, এটা কি কোনো বিতর্ক আছে? বিতর্ক তো নেই। সুতরাং সরকার তার সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে এগোবে, বাকিরা পরে যারা নিশ্চয়ই, কিন্তু ওই সামর্থ্যটা কতটা, সামর্থ্যটার উৎস কি, সেটাই একটা প্রশ্ন। যারা মানিক আলমগীর, আপনার কাছে একটু শুনতে চাই। সামর্থ্যটা তো অবশ্যই সরকার হিসাব নিকাশের ব্যাপার আছে। সরকার শুরু করেছে, শুরুটা যে করেছে আমরা সেটাই ওয়েলকাম করছি। সামনে বাজেট আছে, বাজেটের তো আর বেশি দিন নেই, 3 মাস পরে তো বাজেট আসছে, তখন সরকার এটা, এখনো তো এটা একটা তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে বলতে হবে। আমরা তো সারা বাংলাদেশে এটা তো এখনো হয়নি, কয়েকটা চিহ্নিত জেলা উপজেলায় হয়েছে। তো সেটা সামনের বাজেটটা আমার মনে হয় যে সামনের বাজেটে ঠিক হয়ে যাবে। এটা এখন তো আর মাঝপথে আর কিছু বলা যায় না। মাঝপথে এখন যেটুকু লাগছে, মানে পাইলট কর্মসূচি হিসাবে যেটুকু ব্যবহার করে সেটুকু করছে। আর একটা প্রশ্ন, রুমিন ফারহানা আজকে প্রশাসক নিয়োগ নিয়ে একটা বেশ বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে এটি আসলে দলীয় আর কি, স্থানীয় সরকার নির্বাচন হবার কথা, সেটি না হয়ে এভাবে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে, প্রশাসকের পদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য করবেন? রুমিন তো যেটা বলেছে এটা ঠিকই বলেছেন। এটা ক্যাটেগরি ইউনূসের আমলে আমরা কি দেখলাম, এখানে যত দুর্নীতি বা যেগুলোকে যেখানে যেখানে বসানো সেগুলোকে বসিয়েছে। আসিফ মাহমুদ তার তার প্রয়োজনে ঢাকা সিটিতে 2 জায়গায় 2টাকে বসিয়েছিল। তাদের একটা বোধহয় এখন আইনের মানে দুর্নীতির জন্য বোধহয় ইয়েও আছে, দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে বা আরো কিছু দেখলাম আমি পত্রিকায়। তো তখনই সবাই তো জেনে গেছে যে আসিফ মাহমুদের কেন এত ইন্টারেস্ট যে 2 জায়গায় 2টাকে বসানোর। এবং ইলেকশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ইলেকশন ঠিক আছে, সরকার করবে, প্রথমে করতে চেয়েছিল, পরে বিএনপির তরফ থেকেও আপত্তি উঠলো, যেহেতু বিএনপি এই ইলেকশনটা করবে। বিএনপি এখন যেটা হচ্ছে যে পথটা তো আর খালি খালি থাকবে না। ইলেকশন যখন দিবে, ইলেকশন আগে কেউ না কেউ তো এখানে বসা উচিত, দেখা উচিত। এবং কাকে দিচ্ছে, আমলাদেরকে দিলে যে স্বর্গ বানিয়ে ফেলবে তা তো না। ওরও তো এগুলো চুরিতে চুরিতে তো কেউ কেউ কারো থেকে কম নাই, ছাড় দে না তো। বরং আমি মনে করি যে জনপ্রতিনিধিদেরকে দিলে তাদের অন্তত আছে, জনগণের দুঃখ দুর্দশা তারা অনেক ভালো করে বুঝতে পারে। এখন দুর্নীতি যে বিষয়টা, সেটা দেখার দায়িত্ব তো সরকারের। সেটা দেখার দায়িত্ব তো দুর্নীতি দমন কমিশন বা আদার্স যে সমস্ত অর্গানাইজেশন আছে সরকারের মধ্যে, সরকার ও তারা দেখবে। কিন্তু প্রশাসক নিয়োগ দিয়ে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি মনে করি না। কিন্তু যেটা মনে করি যে অবিলম্বে ইলেকশন দেওয়া উচিত। অবিলম্বে পৌরসভা এবং আপনার মেয়র নির্বাচনগুলো, উপজেলা নির্বাচনগুলো, স্থানীয় পরিষদের যেখানে যেখানে আছে সব টায়ারে নির্বাচিত প্রতিনিধিদের আসা উচিত। এবং আমি পার্সোনালি বলবো যে এই সমস্ত নির্বাচনগুলো আওয়ামী লীগ সরকার যেভাবে দলীয়করণ মানে দলীয় মার্কা দিয়ে করেছিল, বিএনপি যাতে এই ভুলটা না করে। বিএনপি যদি এই ভুল করে, তাহলে তার সংগঠনটাও আওয়ামী লীগ যেভাবে এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল পর্যায়ে দলটাকে ধ্বংস করেছে, বিএনপিও তাই করবে। বিএনপির উচিত এটাকে দলীয় মার্কা ছাড়া দিয়ে দেওয়া, দলীয় মার্কা অ্যাটলিস্ট ইউনিয়ন পর্যায়ে
ইউনিয়ন ইলেকশনটা দলীয় মার্কা ছাড়া করা উচিত। এর এর উপরে যদি করতে চায় আপনার উপজেলা কিংবা অন্য জায়গায়, সেগুলো আমি আমার আমার মনে হয় যে খুব একটা যে ইয়ে আছে মানে খারাপ হবে তা না, সেখানে জি। দলীয় মার্কা আসতে আওয়ামী পারে। লীগেরও আওয়ামী লীগেরও শেষ পর্যায়ে এসে আসলে শেষ পর্যায়ে দলীয় প্রতীকের সিদ্ধান্ত তারাও উইথড্র করেছিল, তাদের যে সবশেষ সিদ্ধান্ত না, জনাব যা মোস্তাফিরুজ। ধ্বংস যা করা তা তো করে দিয়েছে আগে, পরে উদ্র করে কি লাভ? জি, জনাব মোস্তাফিরুজ, এটি নিয়ে যদি আপনার কাছে খুব সংক্ষেপে শুনি, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও 2 মিনিট একটু কথা বলবো, যে এত কিছু নিয়ে কথা হচ্ছে, হাম নিয়ে আসলে সংসদে কথা হচ্ছে না, যেটি শিশুদের মধ্যে একজন চিকিৎসক বলছেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু তার আগে আপনার কাছে একটু ওই যে প্রশাসক নিয়োগ, এবং একসাথে বলে রাখতে চাই যে এনসিপি কিন্তু প্রার্থীও দিয়েছে, ঘোষণা করেছে। না, ওটা তো প্রার্থী দিছে, একজন গ্রেপ্তার হবে এরকম একটা সম্ভাবনা আহ, আহ, প্রেক্ষিতে তাকে ঠেকানোর জন্য আর কি, রাজনৈতিক কালার দেওয়ার জন্য তারা ঘোষণা করছে। একটা হাস্যকর বিষয় হয়েছে। যাক, আহ, যেটা হলো যে প্রশাসক নিয়োগটা, এটা গণতান্ত্রিক সিস্টেমের সাথে এটা কোনোভাবেই মানানসই না। এটা উচিত ছিল বিএনপি এসে একটা অ্যানাউন্সমেন্ট দেয়া যে আমরা 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন দেব, এবং যতক্ষণ না নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত যেভাবে চলছিল, মানে অস্থায়ী ভাবে, সেইভাবেই কন্টিনিউ করা দরকার ছিল। এটা এটা বিএনপির জন্য ক্ষতি হয়েছে এই কারণে, লোকালি কিন্তু যেহেতু একাধিক ক্যান্ডিডেট থাকে, তখন কিন্তু এটাকে নিয়ে আবার গ্রুপিং শুরু হয়ে যায়। তখন জিনিসটা দাঁড়ায় যে যে প্রশাসক, সে যদি ভালো কিছু করতে না পারে, সে হয়তো প্রার্থী হিসাবে যদি নির্বাচিত হতো তাহলে হয়তো সে নির্বাচিত হইতে পারতো, এবং যে ক্ষমতায় থাকে তখন দলের অন্যরা আবার তার বিরুদ্ধে লেগে যায়। এটা জটিলতা একটা তৈরি হয়। এটা করা উচিত হয়নি। কারণ আপনি তাহলে জামাত ইসলাম বা এনসিপি যেখানে আহ, তাদের আসনগুলোতে, সেখানে কি আপনি দলীয় প্রশাসক বসাবেন? তাহলে কোটা করে দেন, ওই যে ওখানে ওইগুলি পাবে জামাত, ওইগুলি পাবে এনসিপি। এটা আমার মনে হয় যে এই পথে না যাওয়াটাই ভালো ছিল। আরেকটা হলো প্রতীকের ব্যাপারটা, মানে স্থানীয় সরকার নির্বাচনের একটা রাজনৈতিক দিক আছে আর একটা সামাজিক দিক আছে। সামাজিক দিক বলতে এই কারণে যে স্থানীয়ভাবে রাজনীতি করে না কিন্তু তারা জনপ্রিয়, কিন্তু তাদের তারা ওই নৌকা বা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চায় না। তো সেই কারণে এটাকে আহ দলমুক্ত করার দরকার ছিল, করলে একদম যারা স্পষ্ট। এক দলের হয়তো একাধিক লোক থাকতে পারে, তারা যদি স্বাধীন স্বতন্ত্র ভাবে যদি নির্বাচন করতে পারতো, সেখান থেকে তারা যদি নির্বাচিত হতো, তাহলে ওই স্থানীয় পর্যায়ে যে লোকাল জনসেবাটা, সেটা বাড়তে পারতো। দলীয় একদম প্রতীক স্পষ্ট। একদম স্পষ্ট, দলীয় প্রতীকের আপনিও বিরোধিতা করছেন। একদম শেষ পর্যায়ে এসে 1 মিনিট করে যদি আপনার কাছ থেকে শুনি, যে অনেক বিষয় তো আলোচনা হচ্ছে, কিন্তু হাম নিয়ে কিন্তু সংসদে আলোচনা হচ্ছে না। অনেক শিশুর প্রাণহানি ইতোমধ্যে ঘটেছে। টিকা, যেটি স্বাস্থ্যমন্ত্রী দাবি করছেন গত 8 বছর দেওয়া হয় না, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে 24 সালে সেটি মানে অন্তর্বর্তী সরকারের সময় সেটি আসলে খুব খারাপ অবস্থা। বিগত সময়গুলোতে প্রায় 90% মতো ইপিআই অন্তত তাই বলছে সরকারের যে টিকা কর্মসূচি, সেটি নিয়ে একটু আপনাদের কাছে শুনতে চাই যে না, কি বিগত অবস্থা। সরকার আমলে তো এটা আমি মনে করব যে এই কার্যক্রমগুলো ঠিক মতোই চলেছে, এবং আমার মনে হয় শেখ হাসিনা একবার এই এই কার্যক্রম সফলতার জন্য জাতিসংঘ কিংবা অন্য কোনো একটা অর্গানাইজেশন থেকে পুরস্কারও পেয়েছিলেন। গ্যাভি। তো হ্যাঁ, গ্যাভি আচ্ছা, আমার সংস্থাটা, খেয়াল নাই হ্যাঁ। কোনটা থেকে পেয়েছেন। তো সেই জায়গায় তাহলে তো সফলতা ছিলই, এবং এই কদিন যেহেতু কোনো আলোচনাই হয়নি, এবং ডক্টর ইউনূস এমন একটা মহিলাকে এখানে বসিয়ে দিয়েছিলেন যার স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। সে যেভাবে যে যে বিভিন্ন জায়গায় যেভাবে অপদার্থগুলোকে বসিয়েছিলেন, ঠিক একইভাবে এই কায়দায় এখানেও একটা বসিয়েছিলেন যার কোনো হিসাব নাই যে টিকাগুলো কি হবে এবং আমাদের শিশুদের যে অবস্থা পতিত হতে পারে, এই পরিস্থিতি যে দেশ 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 পড়বে, এই কোনো মানে দূরদর্শিতা তো ছিলই না। দূরদর্শিতা দূরের কথা, সাধারণ জ্ঞানও নাই। তাহলে সেই জায়গায় আজকে আজকে পর্যন্ত 41 জন শিশু মারা গেছে। এটা তো সংখ্যা হিসাবে তো বিরাট একটা বিষয়। আমাদের যেখানে আমরা এই সমস্ত কার্যক্রমের জন্য হোল সাউথ এশিয়াতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, যে বাংলাদেশের সামাজিক খাতগুলোতে টিকা এবং অন্যান্য যে সমস্ত খাতগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত বাংলাদেশ এগিয়ে ছিল, সেই জায়গায় বাংলাদেশকে কোথায় পিছিয়ে দিয়েছে। তবে একটা সুখের সংবাদ যে স্বাস্থ্যমন্ত্রী আজকে বলেছেন যে 5 তারিখ থেকে এটা আবার দেওয়া হবে, এবং 2 লক্ষ সামথিং টিকা অলরেডি দেওয়ার
ওনারা একটা কর্মসূচি নিয়েছেন, না 2,19,00,000, 2 লক্ষ না, 2,19,00,000 টিকা দেওয়ার তারা একটা কর্মসূচি নিয়েছেন, এবং হয়তো শুক্র শনিবারের মধ্যে বা বৃহস্পতি শুক্রবারের মধ্যে চলে যাবে এই সমস্ত টিকাগুলো। এটা একটা ভালো লক্ষণ। আমি মনে করি যে সরকার তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, এবং স্বাস্থ্যমন্ত্রী এখনো পর্যন্ত যে সমস্ত কার্যক্রম দেখছি তার ভালো উদ্যোগ তার। যে যদি তুলনা করি ওই ভদ্র মহিলা নূরজাহান নামে ওই মহিলার সঙ্গে, অনেক 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 ভালো কাজ করছেন স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর। মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে একটু খুব সংক্ষেপে শুনি। না, একই এখন এই কার্যক্রমগুলির উপরে আসলে আহ মানে আরো ফোকাস করা, প্রতি বছর এটাকে আরো মানে শিশুদেরকে নিয়ে আসা, এই কাজগুলোর মধ্যে অবহেলা হয়েছে, এটা সত্য। এখন শেখ হাসিনার সময় কতদিন পর্যন্ত এটা খুব স্ট্রং অবস্থায় ছিল, ভালো মাঠ পর্যায়ে কাজ ছিল, এগুলি তো মানে আহ, স্বাস্থ্য অধিদপ্তরের একদম তৃণমূল পর্যায়ের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর নির্ভর করে। তো আমার ধারণা যে এই, যেহেতু এটা টেকনিক্যাল মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয় আরেকটু পর্যালোচনা করা, তথ্যগুলো আহ, সামনে রাখা এবং তার ভিত্তিতে কথা বলা এবং ব্যবস্থা নেওয়া, এই কাজগুলির মধ্যে আমার মনে হচ্ছে যে কিছুটা মানে ঘাটতি আছে। এখন দেখে মন্ত্রীরা শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আমি বুঝতে পারি যে তারেক রহমান নিজে যেহেতু দৌড়াচ্ছে, ওনারাও মনে করছেন যে খুব দৌড়ঝাঁপ করবো, কাজ